হ্যালো। জি স্যার। আচ্ছা। আমাদের Recording in progress. গতদিন আমরা দেখছিলাম যে ট্রাসের একটা অঙ্ক সলভ করা, এটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস আর কি, যেটা হচ্ছে জয়েন্ট মেথড আর কি। জয়েন্ট মেথডে কিভাবে একটা ট্রাস আমরা সলভ করতে পারি। তো ট্রাস সলভিং এর দুইটা মেথড আছে, একটা হচ্ছে জয়েন্ট মেথড আর একটা হচ্ছে সেকশন মেথড। মানে অ্যানালিটিক্যাল মেথডের মধ্যে গ্রাফিক্যাল মেথড তো আছেই। তো আমরা আজকে হচ্ছে সেকশন মেথডে কিভাবে ট্রাস সলভ করতে হয় সেটা আমরা দেখব। তো কখন আমরা সেকশন মেথড এবং কখন আমরা জয়েন্ট মেথড ইউজ করব। যদি আমার ট্রাসের প্রতিটা মেম্বারকে আমার মেম্বার ফোর্স বাইর করতে বলে, যে প্রত্যেকটা মেম্বার আমার মেম্বার ফোর্স বাইর করতে বলবে, তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্ট মেথডটা মাচ মোর ইজিয়ার। দেখা যায় যে আমরা এক পাশ থেকে স্টার্ট করলাম, যেখানে দুইটা আননোন মেম্বার আছে, ওইখান থেকে আমি জয়েন্ট মেথডে অ্যাপ্লাই করতে করতে যদি প্রত্যেকটা জয়েন্টে অ্যাপ্লাই করি এবং আগে থাকি, দেখা যায় যে এটা ইজিলি সলভ করা পসিবল। আর সেকশন মেথড যেটা আছে, এই সেকশন মেথডে যখন ট্রাসের ক্ষেত্রে কয়েকটা মেম্বার ফোর্স বাইর করতে বলে, সবগুলোই করা যাবে, কিন্তু যখন কয়েকটা মেম্বারের মেম্বার ফোর্স বাইর করতে বলে তখন দেখা যায় যে সেকশন মেথডটা খুব ইজিলি, মানে সময় কম লাগে আর কি। সেকশন মেথডটাতে ইজিলি আমরা মেম্বার ফোর্স বাইর করতে পারি আর আদারওয়াইজ যদি পুরো ট্রাসের সব মেম্বার ফোর্স বাইর করতে বলে তাহলে অনেকগুলা সেকশন নিতে হবে। অনেকগুলা সেকশন নিতে গেলে একটা সেকশন সলভ করতে গেলে সময় লাগে, অনেকগুলা সেকশন যখন আমি সলভ করতে যাব তখন আমার আরো বেশি টাইম লাগে। তো এখানে একটা ট্রাস দিয়ে দেওয়া আছে, তো বলতেছে যে এখানে শুধুমাত্র তিনটা মেম্বারের মেম্বার ফোর্স বাইর করতে হবে। এখানে একটা সিম্পল ট্রাস দেওয়া আছে, এটা সিম্পলি সাপোর্টেড। এই পাশে হচ্ছে হিন সাপোর্ট, এই পাশে হচ্ছে রোলার সাপোর্ট। তো এখানে মেম্বার গুলা দিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা নোডাল নোটেশন দেওয়া আছে, এ বি সি ডি এইভাবে পরে প্রত্যেকটা নোটকে তারা ক্লাসিফাইড করছে বা আইডেন্টিফাই করছে। তো এখানে মেম্বার ডিই, মেম্বার ডিজি এবং মেম্বার ইজি, এই তিনটা মেম্বারে দেখা গেছে যে মেম্বার ফোর্স বাইর করতে বলছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখানে লোড অ্যাপ্লাই, কি কি অ্যাপ্লাইড লোড আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে একটা হরিজন্টাল লোড আছে 20 নিউটনের, এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 10 অ্যাকচুয়ালি নিউটন হবে, এগুলো কিলো নিউটন লেখা আছে, এই জায়গাটা ভুল। এগুলো সবকিছুই এরকম নিউটনে থাকার কথা। 10 নিউটন, কিলো নিউটন হবে না, এগুলো সবগুলো নিউটন হবে। 10 নিউটন, এটা হচ্ছে 15 নিউটন, এটা হচ্ছে 10 নিউটন। তো এইভাবে প্রত্যেকটা নিউটন, প্রত্যেকটা জয়েন্টে কি ধরনের ফোর্স অ্যাপ্লাই করা আছে এটা দিয়ে দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের ট্রাসটাকে কি করতে হবে, সলভ করতে হবে। তো আমরা দেখতেছি হচ্ছে সেকশন মেথডে কিভাবে ট্রাসটাকে সলভ করা যায়। তো প্রথমেই কথা হচ্ছে যে সেকশন যেটা আছে এটা দিয়ে দেওয়া থাকবে না, এটা আমার ধরে নিতে হবে। স্যার মিটিং এ স্যার ঢুকতে পারতেছে না। আমি সবাইকে ইয়ে দিয়ে দিছি, অ্যাপ্রুভ দিয়ে দিছি। আচ্ছা, তো আমরা যদি এই ট্রাসের দিকে তাকাই, তো প্রথমে যেটা করতে হবে যে সাপোর্ট রিঅ্যাকশন যেটা আছে, এই ট্রাসটাকে সলভ করার জন্য প্রথমে সাপোর্ট রিঅ্যাকশন বের করে ফেলতে হবে। তো এই পাশে ইন সাপোর্ট আছে, এই পাশে রোলার সাপোর্ট আছে। তো সাপোর্ট রিঅ্যাকশন বের করার জন্য আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করে সাপোর্ট রিঅ্যাকশন বের করতে পারি। তো হিন সাপোর্টে আমরা জানি দুই ধরনের ফোর্স কাজ করে, একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করবে আর একটা হরিজন্টাল ফোর্স কাজ করবে। আর রোলার সাপোর্টে শুধুমাত্র একটা ফোর্স কাজ করে, এটা হচ্ছে একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করে। তো যেহেতু এটা এ পয়েন্টে অ্যাপ্লাই করা হয়েছে, এই কারণে এর ভার্টিক্যাল কম্পোনেন্টকে নাম দেওয়া হয়েছে আর এ ভি, আর হরিজন্টাল কম্পোনেন্টকে নাম দেওয়া হচ্ছে আর এ এইচ। আর যেহেতু এটা এইচ পয়েন্টে অ্যাপ্লাই করা হয়েছে, এই কারণে তার ভার্টিক্যাল কম্পোনেন্টকে নাম দেওয়া হয়েছে হচ্ছে আর এইচ। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করতে হবে যে এটার সামেশন অফ এফ এক্স করতে হবে। হ্যাঁ, এখন সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, আর আমাদের কাছে তিনটা অস্ত্র আছে। যে কোনো একটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার সলভ করার জন্য তিনটা অস্ত্র আছে, একটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই এবং মোমেন্ট অ্যাবাউট কোনো একটা পয়েন্ট বা কোনো একটা জয়েন্ট। এই তিনটা অস্ত্র ইউজ করে আমাদেরকে এই সাপোর্ট সেকশন বাইর করতে হবে। তো এখানে আমরা যদি বাইর করতে চাই, এখানে ভার্টিক্যাল আমরা সবসময় কোনটা ইউজ করবো, আমি কি প্রথমেই সামেশন অফ এফ ওয়াই ইউজ করবো? প্রথম প্রশ্ন আসতে পারে এটা, যারা একবারে এমএচআর।
যে আমি কোনটা আগে ইউজ করবো, সামেশন অফ এফওয়াই ইউজ করবো নাকি সামেশন অফ এফএক্স ইউজ করবো, না কোনটা মোমেন্ট অ্যাবাউট সামথিং ইউজ করবো। তো প্রথম কথা হচ্ছে যে আমাকে এই স্ট্রাকচারের দিকে খেয়াল করতে হবে। খেয়াল করে যেখানে হচ্ছে একটা আননোন, যেটা ইউজ করে আমি একটা আননোন পাওয়া যাবে, সেটা আমাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরি আমি যদি ভার্টিক্যালের দিকে তাকাই, এখানে ভার্টিক্যাল এই ফোর্সটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে এবং এটা আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটা আননোন চলে আসতেছে, আর এভি এবং আর এইচ দুইটা আননোন চলে আসতেছে। এই কারণে সামেশন অফ এফওয়াই আমি আগে ইউজ করব না, কারণ এটার মাধ্যমে আমি কিন্তু ফোর্সটা বের করতে পারতেছি না। আমি সহজে যেটা ফোর্স বের করতে পারতেছি এটা ইউজ করতে পারি, সমস্যা নাই। মানে অঙ্ক সহজে করার জন্য কোন স্টেপটা আগে করবো সেটা বোঝা, ইউজ করলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তা কিন্তু না, আমরা আগে ইউজ করতে পারি। কিন্তু কথা হচ্ছে যে আমার যেটা হচ্ছে একটা আননোন আছে, ওইটা বাইর করা আমার পক্ষে ইজিয়ার, তো ওইটার জন্য আমি আগে ইউজ করতে পারি। তো সামেশন অফ এফএক্স যদি ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে আর এ এইচ এক্স এক্সিস বরাবর কোন ফোর্স গুলো আছে, তো আর এ এইচ এই ফোর্সটা আছে, আর আরেকটা আছে হচ্ছে 20 কিলোমিটার, এবং দুইটারই ডিরেকশন রাইট ওয়ার্ড পজিটিভ। তো আমি রাইট ওয়ার্ড পজিটিভ এবং দুইটাই রাইট ওয়ার্ড কাজ করতেছে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি আর এ এইচ প্লাস 20 ইকুয়াল টু 0। ওখান থেকে আমি আর এইচ বা এ পয়েন্টে হরিজন্টাল যে ফোর্সটা আছে, সাপোর্ট সেকশন আছে, সেটা আমরা বের করে দিই। আচ্ছা, তারপর হচ্ছে আমি যদি যাই পরবর্তী যে অংশটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই। এখন আবার আর কি কি আছে, আমার ভার্টিক্যাল ফোর্স গুলো বাই করতে হবে। ভার্টিক্যাল ফোর্স গুলো বাই করার ক্ষেত্রে আমি সামেশন অফ এফ ওয়াই করি। সামেশন অফ এফ ওয়াই করলে আমার দেখা যায় যে এখানে দুইটা আননোন, আর এ ভি এবং আর এইচ। তাহলে এটা সলভ হবে না, কারণ আমার ইকুয়েশন একটা আর আননোন আমার দুইটা, তাহলে এটা সলভ হবে না। তারপরে আমি এটা করে রাখি, কারণ হচ্ছে আমি মোমেন্ট নেওয়ার মাধ্যমে এটাকে সলভ করতে পারবো, মোমেন্ট নেওয়ার মাধ্যমে এটাকে সলভ করতে পারবো। আচ্ছা, এখন সামেশন অফ এফ ওয়াই আমি করলাম, আমি দেখলাম হচ্ছে আর এ ভি পজিটিভ, আর এইচ পজিটিভ, আর বাদ বাকি গুলো নিচের দিকে কাজ করতেছে ওয়াই ডিরেকশনে, এই কারণে বাদ বাকি গুলো হচ্ছে নেগেটিভ, -10, -15, -10। তো এগুলো করে আমরা একটা ইকুয়েশন আর এ ভি আর এইচ কেন পাইলাম, কারণ হচ্ছে এখানে দুইটা আননোন থাকার কারণে আমি একটা ইকুয়েশন দিয়ে দুইটা আননোন আমি সলভ করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, আমাকে মোমেন্ট নিতে হবে। কারণ মোমেন্ট সাধারণত সাপোর্টের সাপেক্ষে নেওয়া হয়, কারণ যে পয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট নিব সেই পয়েন্টের ফোর্স গুলা দেখা যায় যে 0 হিসেবে কনসিডার হয়। তো আমি আইদার এ পয়েন্টের সাপেক্ষে নিতে পারি, আমি এইচ পয়েন্টের সাপেক্ষে নিতে পারি। আচ্ছা, তো আমি দেখা গেছে যে এ পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, তাহলে ঘটনাটা কি হচ্ছে, যে যে পয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট নিতেছি ওই পয়েন্টে যে ফোর্স গুলো আছে, যেমন আর এ ভি, এটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্সের দরকার হরিজন্টাল ডিসটেন্স, হরিজন্টাল ডিসটেন্স এ পয়েন্টের সাপেক্ষে নাই, কারণ এখানে ভার্টিক্যাল ফোর্সটা এ পয়েন্টেই কাজ করতেছে, তাহলে তার হরিজন্টাল ডিসটেন্স নাই মানে হচ্ছে 0, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। একইভাবে হরিজন্টাল ফোর্সের ক্ষেত্রে ভার্টিক্যাল ডিসটেন্স দরকার, তাহলেই মোমেন্ট তৈরি করতে হবে। এখানে হরিজন্টাল ফোর্স আর এইচ, কিন্তু এটার কোনো ভার্টিক্যাল ডিসটেন্স নাই, ভার্টিক্যাল ডিসটেন্স নাই মানে হচ্ছে 0, তাহলে এটাও আসবে। এই কারণে আমি এ পয়েন্টে নিচ্ছি যে দুইটা ফোর্সে আমার কিন্তু নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। তারপরে এটার সাপেক্ষে যদি আমি মোমেন্ট নেই, মোমেন্ট নিলে এই 10 কিলো নিউটন মোমেন্ট দিবে, যেহেতু এটা ভার্টিক্যাল ফোর্স এবং তার একটা হরিজন্টাল ডিসটেন্স আছে, ডিসটেন্সটা কত 10 মিটার, তাহলে 10 নিউটন ইনটু 10 মিটার, তাহলে এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, কারণ হচ্ছে এ পয়েন্টের সাপেক্ষে যদি আমি হিসাব করি এই ফোর্সটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে। এখানে যদি আমি বৃদ্ধাঙ্গুলি রাখি এবং আমার আঙ্গুল অন্য আঙ্গুলকে মুভ করাই, তাহলে কিন্তু এরকম একটা ক্লকওয়াইজ আমি মোমেন্ট পাবো। এটার ক্ষেত্রেও সেম পাবো ক্লকওয়াইজ, এটার ক্ষেত্রেও পাবো ক্লকওয়াইজ। কিন্তু আর এইচ ভার্টিক্যাল দিকে কাজ করতেছে, ভার্টিক্যাল দিকে কাজ করতেছে মানে উপর দিকে কাজ করতেছে, এই কারণে এই পয়েন্টের সাপেক্ষে যখন আমি হাত ঘুরাবো তখন দেখা যাবে যে এটা এইদিকে কাজ করতেছে। তো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ক্লকওয়াইজ গুলা যেগুলো আছে এগুলোকে আমরা পজিটিভ লিখবো, এবং অ্যান্টি ক্লকওয়াইজ যেটা আছে এটাকে আমরা নেগেটিভ লিখবো। তো এটা করে এখান থেকে দেখলাম, লিখে আমি ওখান থেকে সলভ করে আর এইচ এর মান পেয়ে গেলাম। এখন আর এইচ যখন পেয়ে যাব, তাহলে একটা ভার্টিক্যাল ফোর্স আমি পেয়ে গেছি, ওইটা যদি আমি 1
1 এ বসাই তাহলে আর এইচ আমি পেয়ে গেলাম। এখন যদি ইকুয়েশন 1 এ বসাই তাহলে আর এভি বা এ পয়েন্টের যে ভার্টিক্যাল সাপোর্ট রিঅ্যাকশন সেটা আমরা বের করতে পারি। তো এইভাবে করে প্রথমে কি করতে হবে, আমার যে সাপোর্ট রিঅ্যাকশন গুলো আছে এটা প্রথমে আইডেন্টিফাই করে ফেলতে হবে বা বের করে ফেলতে হবে, যে সাপোর্ট রিঅ্যাকশন কোনগুলা সেটা আমরা বের করে ফেলব। এখন এখন আমাকে সেকশনে যেতে হবে। ঠিক আছে, সেকশন মেথড হচ্ছে যে আমার যেখানে মেম্বার ফোর্স গুলা বের করতে হবে সেই অনুযায়ী আমাকে সেকশনটা নিতে হবে। তো এইরকম একটা সেকশন নিলাম। সেকশন নিয়ে দেখা গেল যে আমি এই সেকশনের বাম দিকে লেফট হ্যান্ড সাইডেও আমি স্ট্রাকচার নিয়ে সলভ করতে পারি, আর ডান দিকে রাইট হ্যান্ড সাইডেও আমি স্ট্রাকচার নিয়ে কি করতে পারি, সলভ করতে পারি। যে দিকেই থেকে আমি সলভ করে আসি না কেন, যে কোনো একটা সেকশনের এদিকের যা মানে মোমেন্ট আসবে সামেশন অফ এদিকেও সেম আসবে। ঠিক আছে, তো এই কারণে আমি রাইট হ্যান্ড সাইড নিয়েও কাজ করতে পারি, মানে এই অংশটুকু নিয়েও কাজ করতে পারি, আবার এই অংশটুকু নিয়েও কাজ করতে পারি। তো আমার কাছে যেটা হচ্ছে সহজ, মানে যে সাইডটা হচ্ছে ছোট সেই সাইডটা নিয়ে কাজ করলে সুবিধা, কারণ খুব দ্রুত এটাকে সলভ করা যায়। তো এখানে লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আমি এখানে দেখতেছি ভার্টিক্যাল মেম্বার আমার 2টা আছে, আর রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে ভার্টিক্যাল মেম্বার আমার 1টা আছে। তাহলে আমি রাইট হ্যান্ড সাইড নিয়ে সলভ করাটা ইজি। আচ্ছা, এখন আবার সেকশন কাটার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস কি খেয়াল রাখতে হবে, যে এমন ভাবে আমি সেকশনটা কাটবো যেখানে আমার 3টার বেশি আননোন না থাকে। 3টার বেশি আননোন কেন না থাকে, কারণ হচ্ছে আমরার কাছে অস্ত্র আছে 3টা, যে সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই এবং মোমেন্ট অ্যাবাউট সামথিং। তো আমি যদি দেখা যায় যে আরেকটা আননোন চলে আসে, 4টা আননোন চলে আসে, তাহলে আমি এই 3টা দিয়ে কিন্তু 3টা ইকুয়েশন দিয়ে কিন্তু 4টা আননোন সলভ করতে পারবো। 3টা ইকুয়েশন দিয়ে 3টা আননোন সলভ করতে পারবো। তো এমন ভাবে সেকশনটাকে আমাকে চুজ করতে হবে যেখানে কিন্তু ম্যাক্সিমাম যাতে 3টা আননোন থাকে, এর বেশি যাতে আননোন না থাকে, ওইভাবে করে আমার সেকশনটাকে চুজ করতে হবে। তো আমাদের কপাল ভালো, যার কারণ হচ্ছে আমাদের যে অঙ্কটা দিয়ে দেওয়া আছে সেই অঙ্কটাতে আসলে আমরা এমন একটা সেকশন চুজ করলে এখানে 3টা আননোন হয়ে যায়, যেমন ডিই মেম্বার, তারপর হচ্ছে ডিজি মেম্বার, আর ইজি অথবা জিই মেম্বার। তাহলে এখানে 3টা মেম্বার ফোর্স কিন্তু আননোন। আবার ওই 3টা মেম্বারই আমাকে বের করতে বলছে, 3টা মেম্বার ফোর্স আননোন, এবং আমার প্রশ্নে কিন্তু 3টা মেম্বারই আসলে ওই 3টা মেম্বারই বের করতে বলছে। আমার যদি এখান থেকে 2টা বলতো আর এখানে আরেকটা বলতো, তাহলে কিন্তু এখানে সেকশন একটা নিলে হইতো না, আমাকে এখানে আরো একটা সেকশন নিতে হইতো। ঠিক আছে, সলভ করার জন্য। তো আমার এখানে আননোন যেখানে বলছে, আবার এখানে সেকশনটা নিলে আমার হয়ে যাচ্ছে যেহেতু এখানে 3টা আননোন আছে, অতএব আমি এটাকে সলভ করতে পারবো, কোনো সমস্যা নাই। 3টা আননোনকে আমি ইজিলি সলভ করতে পারবো। তো আমি এখানে সেকশন নিলাম, সেকশন 1-1, এবং আমি রাইট হ্যান্ড সাইডের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম হচ্ছে যে এই অংশটাকে আমি আলাদা করে ফেলবো, আমি অন্য অংশটা নিয়ে চিন্তা করবো না, এবং ওই অংশটাকে সলভ করার চেষ্টা করবো। তাহলে অপর অংশটা অটোমেটিকলি মিলে যাবে, কারণ হচ্ছে আমি বলছিলাম যে কোনো একটা সেকশনের ডানে এবং বামে মোমেন্টের সাম একই হয়। আচ্ছা, তো এখানে ফ্রি বডি আঁকলাম। ফ্রি বডি আঁকলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এফ এফ জয়েন্ট আমি পাইলাম, জি পাইলাম, আর এইচ পাইলাম। 3টা আমি জয়েন্ট পাইছি। এইটাতে কাজ করতেছে হচ্ছে ভার্টিক্যাল ফোর্স আর এইচ, যেটা আমি অলরেডি বের করে ফেলছি। এটাতে কাজ করতেছে হচ্ছে 10 নিউটন ডাউনওয়ার্ড। আর এইটার ক্ষেত্রে এফ ইজি, এই মেম্বারটার নাম আমরা দিলাম হচ্ছে এফ ইজি, যেহেতু এই পাশে ই একটা ইয়ে ছিল, ইজি মেম্বারটা কাটা পড়ছে, এই কারণে এটার নাম দিলাম হচ্ছে এফ ইজি। একইভাবে এখানে ডি এফ ছিল মেম্বারটা, এবং এখানে কাটা পড়ছে, এই কারণে এটার নাম দিলাম হচ্ছে এফ ডি এফ, এইটা ফোর্সটা। আর আরেকটা মেম্বার ছিল ইনক্লাইন, এই ইনক্লাইন মেম্বারটা কাটা পড়ছে, এবং ইনক্লাইন মেম্বারটা ডি এর সাথে কানেক্টেড ছিল, তো এই কারণে ইনক্লাইন মেম্বারের নাম দিলাম হচ্ছে ডি, এবং জি এর সাথে যেহেতু কানেক্টেড, এই কারণে ইনক্লাইন মেম্বারটার নাম দিলাম হচ্ছে এফ ডিজি। এখন আমি এটাকে কোন ডিরেকশনে ধরবো, আমি সবসময় ধরবো যে এটাতে টেনশন কাজ করতেছে, যে মেম্বারগুলো কাটা পড়বে সেই মেম্বারগুলো টেনশনে থাকবে। পরে আমি হিসাব করে বাইর করব যে এটা টেনশনে থাকবে নাকি এটা কম্প্রেশনে থাকবে, এটা আমি পরে হিসাব করে বাইর করব। তো আমি সবগুলো মেম্বারকে ইনিশিয়ালি ধরে নিব হচ্ছে যে সে টেনশনে আছে, মানে তার মধ্যে টেনশন কাজ করতেছে বা টেনশন ফোর্স কাজ করতেছে।
তাহলে এই কারণে আমি সবসময় ডিরেকশনটাকে আউটওয়ার্ড ধরি, এটা খেয়াল রাখতে হবে। নডালের ক্ষেত্রে সেম ঘটনা এবং সেকশনের ক্ষেত্রে সেম ঘটনা, যে ইনক্লাইন মেম্বার এবং যে মেম্বার গুলাকে আমার বের করতে হবে সেই মেম্বার গুলাকে আমরা সবসময় ডিরেকশনটা ধরবো হচ্ছে আউটওয়ার্ড। তাহলে যদি ইনক্লাইন ফোর্স থাকে, ইনক্লাইন ফোর্স নিয়ে আমরা কাজ করতে পারি না, এটা কি করতে হবে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা ফোর্সে ভাগ করে নিতে হবে। আচ্ছা, এখানে এই দিক বরাবর হচ্ছে হরিজন্টাল ফোর্স আর এই দিক বরাবর হচ্ছে আমার ভার্টিক্যাল ফোর্স, এই দুইটা ফোর্সে আমাকে কি করতে হবে, এটাকে ভাগ করে নিতে হবে। তো এখানে যদি হরিজন্টাল ফোর্সে আমি ভাগ করতে চাই, তাহলে এফডিজি এর সাথে কসের একটা থিটা আসবে, আর ভার্টিক্যাল ফোর্সের সাথে ভাগ করতে চাই তাহলে সাইনের একটা উপাংশ, মানে উপাংশ যদি ভাগ করতে চাই তাহলে সাইনের থিটাটা আসবে। আমি যদি ভার্টিক্যালের সাথে সাইন থিটা আসে, হরিজন্টালের সাথে কস থিটা আসে। আচ্ছা, এখন থিটাটা ইম্পর্টেন্ট। থিটাটা হচ্ছে কি, যে আমার যে ইনক্লাইন মেম্বারটা আছে, এই ইনক্লাইন মেম্বারটা এই হরিজন্টাল মেম্বারের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, দিস ইজ কল্ড থিটা। কারণ এই থিটাটা যদি আমি বের করতে না পারি, তারপরে ইনক্লাইন মেম্বারটা আবার দুইটা উপাংশে আমরা ভাগ করছি, একটা হচ্ছে হরিজন্টাল উপাংশ, একটা ভার্টিক্যাল উপাংশ। তো হরিজন্টাল উপাংশকে কস থিটা আর ভার্টিক্যাল উপাংশকে আমরা বলতেছি হচ্ছে সাইন থিটা ওই মেম্বারে। এখন থিটাটা বের করতে হবে। থিটা আমি কিভাবে বের করতে হবে, একবার খুব সহজ। আমি যদি এই হরিজন্টাল ডিসটেন্সটা জানি এই মেম্বারের, এবং এই মেম্বারের ভার্টিক্যাল ডিসটেন্স জানি, তাহলে কিন্তু আমি থিটার মানটা কত আছে সেটা বের করতে পারবো। কারণ দেখা যাবে যে এখানে এই 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 মেম্বারটা এখানে ভার্টিক্যাল আছে আর এই পাশে হচ্ছে হরিজন্টাল আছে। তাহলে হরিজন্টাল ডিসটেন্স আমি যদি জানি এবং ভার্টিক্যাল ডিসটেন্স যদি আমি জানি, তাহলে এই দুইটার থেকে আমরা এই যে tan ইনভার্স করে আমরা এটার থিটা অ্যাঙ্গেলটা বের করতে পারবো। ঠিক আছে, কারণ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স, থিটা ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স লম্ব বাই ভূমি, ওটা করে বাইর করতে হবে। তো এখানে লম্বটাও ছিল 10 আর ভূমিটাও ছিল 10। এটা আমরা একটু ছবিতে দেখি, তাহলে দেখলে আরো একটু ক্লিয়ার হবে। এই এখানে মেম্বার কাটা পড়ছে, তাহলে এই 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 জায়গার থিটা বাইর করতে চাই, তাহলে এই হচ্ছে ভার্টিক্যাল আমার, আর এইটা এই মেম্বারটা হচ্ছে হরিজন্টাল। তাহলে ভার্টিক্যালটা ছিল হচ্ছে 10 আর হরিজন্টাল আছে 10, তাহলে দুইটার রেশিও করে আমরা থিটাটা বের করতে পারবো। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি থিটাটা যদি বের করতে পারি, থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে হরিজন্টাল উপাংশ যেটা থাকবে সেটা হচ্ছে ডিএফডিজি cos 45 ডিগ্রি, আর ভার্টিক্যাল উপাংশ যেহেতু ভার্টিক্যালের সাথে সাইন থাকে, তাহলে এফডিজি sin 45 ডিগ্রি। স্যার একটা কোশ্চেন ছিল, স্যার এখানে তো আমরা মাঝ বরাবর কেটে ফেলছিলাম না, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান করার কারণে, তাহলে tan ইকুয়ালস হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব তো যেহেতু আমরা যে কেটে ফেললাম, তাহলে সেটা 10 মিটার ধরলাম কিভাবে? ওটা 10 মিটার ধরলাম কিভাবে? লম্বটা তো কেটে ফেললাম না, কাটা দিয়ে তো না। আমার কথা হচ্ছে যে এই এই যে ইনক্লাইন, এই অংশটুকু আমরা কাটার আগেই চিন্তা করি। আমি কাটার পরে চিন্তা করতেছি কেন, কাটার আগেই যদি চিন্তা করি যে এই অ্যাঙ্গেলটা কত, থিটা, এই ছবি থেকে আপনি এই অ্যাঙ্গেলটা বের করতে হবে থিটা। তাহলে এটা থিটা যদি আমি বের করতে হয়, তাহলে এখানে হচ্ছে ভার্টিক্যাল যেটা আছে এবং হরিজন্টাল যেটা আছে, এই দুইটার সাপেক্ষে আমি কিন্তু এই থিটাটা বের করব। একইভাবে যদি এইটা থিটা বের করতে চাই, সেম ভাবে এই ভার্টিক্যাল যেটা আছে, এই হরিজন্টাল যেটা আছে, এর সাপেক্ষে বের করতে হবে। একইভাবে এই থিটা যদি বের করতে চাই, সেম ভাবে আমি কি করতে পারি, বের করতে পারি। তারপরে এই থিটা যদি বের করতে পারি, তাহলে এইটাও বের করা যায়, এটাও বের করা যায়। ঠিক আছে, এইভাবে করে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু বের করে ফেলতে পারি। জি স্যার, বুঝতে পারছি। এটা কাটার সাথে এটা সম্পর্ক নেই। কাটার আগেই কিন্তু যেহেতু মেম্বার গুলো কানেক্টেড আছে, অবশ্যই একটা অ্যাঙ্গেলে কানেক্টেড আছে। এই যে এইগুলো হচ্ছে ইনক্লাইন মেম্বার। ইনক্লাইন মেম্বার যখন কানেক্টেড থাকবে দুটো পয়েন্টের সাথে বেসিং এর মতো, তখন কিন্তু সে একটা অ্যাঙ্গেলে কানেক্টেড থাকবে। ওই অ্যাঙ্গেলটা তো আপনার হাইটের এবং হরিজন্টাল লেন্থের উপরে ডিপেন্ড করে। মানে স্যার এখানে থিটার মানটা বের করার কাজটা হচ্ছে কাটার আগের কাজটা। হ্যাঁ, কাটার আগে, বুঝতে পারছি। কাটার আগের যে কাজটা সেটা দিয়ে আপনি বের করতে পারবেন থিটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা বের করে ফেলছিলাম 45 ডিগ্রি। আর কাটার পরে আমার থিটাটার দরকার ছিল
এই কারণে আমরা কাটার পরে দেখাইছি, ঠিক আছে? কারণ আমার এখানে থিটাটার প্রয়োজন কখন ছিল, যখন হচ্ছে আমি ইনক্লাইন একটা ফোর্স পাবো, ইনক্লাইন ফোর্সকে আমি নিয়ে কিন্তু সলভ করতে পারি না, এটাকে দুইটা উপাংশে ভাগ করতে হবে। যে কোনো ইনক্লাইন ফোর্স, ইনক্লাইন লোড সবগুলোকে দুইটা উপাংশে ভাগ করতে হবে। যেমন ধরেন হচ্ছে আমরা যদি চিন্তা করি যে এরকম একটা স্ট্রাকচার আছে, দেখা গেল ইটালিন ওই যে ওই হেলানো মিনার আছে না, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ইনক্লাইন, পরে ইনক্লাইন হয়েছে অ্যাকচুয়ালি, আগে ইনক্লাইন করে তৈরি করা ছিল না। কিন্তু এটা যখন ডিজাইন করতে হবে, এই টোটাল লোডটা কাজ করতে হলে তার কিন্তু এই দুইটা উপাংশে ভাগ করতে হবে। যে কোনো ইনক্লাইন মেম্বার দিয়ে কাজ করতে গেলে তার দুইটা উপাংশে ভাগ করতে হবে, যে এইটা একটা উপাংশ, এটা একটা উপাংশ। তাহলে এদিক বরাবর সে একটা ফোর্স পাচ্ছে আর এই দিক বরাবর একটা ফোর্স পাচ্ছে। তাহলে এখানে যদি আমি সাপোর্ট চিন্তা করি, এটাকে যদি আমি টিকাইতে চাই, তাহলে এই দিক বরাবর দিতে হবে হচ্ছে আমার রেজিস্ট্যান্স ফোর্স। আর এটা আসলে অ্যাকচুয়ালি এটা এরকম কাজ করবে না, এটার ওয়েট এবং সবকিছু হিসাবে এটা এরকম একটা ফোর্স হবে। তাহলে এরকম ফোর্স হলে এদিক বরাবর কাজ করবে এবং এদিক বরাবর কাজ করবে। তখন এটাকে আমি এই দুইটা উপাংশ আগে ভাগ করতে মানে বের করতে হবে, এটাকে আর তখন আমরা হিসাব করবো না। তখন এই ইনক্লাইন ফোর্সের দুইটা উপাংশ থাকবে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। তখন এটাকে যদি আমার জায়গায় রাখতে হয় এরকম একটা ইনক্লাইন স্ট্রাকচারকে, তাহলে এই ভার্টিক্যাল ফোর্সকে রেজিস্ট করার জন্য নিচের দিকে আপওয়ার্ড সাপোর্ট টেকশন থাকতে হবে, আর এই হরিজন্টাল ফোর্সকে রেজিস্ট করার জন্য এই বরাবর হরিজন্টাল ফোর্স থাকতে হবে। আমি কি বুঝতে পারছি? তো যে কোনো একটা ইনক্লাইন নাম্বার থাকলে সেটাকে আমাকে দুইটা উপাংশ ভাগ করে নিতে হবে। তো আমি এখানে পাইলাম, যাই হোক ত্রিকোণী ডায়াগ্রাম ড্র করলাম। দেন ওই যে আগের মতো যে আমি কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করব, যেমন এখানের ক্ষেত্রে আমরা সামেশন অফ এফ এক্স অ্যাপ্লাই করছিলাম আগে। আচ্ছা, এখানের ক্ষেত্রে আবার সামেশন অফ এফ ওয়াই অ্যাপ্লাই করতেছি আগে। তো কোনটা আমি আগে অ্যাপ্লাই করব যাতে আমার অঙ্কটা সলভ করতে ইজি হয়, এটা আমার এখানে ছবিতে দেখতে হবে। গিয়া দেখতে হবে যেখানে আননোন কম ওই ক্ষেত্রে ইকুয়েশনটা আগে অ্যাপ্লাই করতে হবে। যেমন সামেশন অফ এফ এক্স যদি ইউজ করি আমরা, তাহলে এখানে 20 কিলো নিউটন আছে, এটা তো নোন। এফ ডি এফ আছে, এটা আননোন। আবার এফ ডিজি কস 45 ডিগ্রি আছে, ডিজি আমার কাছে আননোন। এফ ইজি এটাও আমার কাছে আননোন। তাহলে আমি সামেশন অফ এফ এক্স করলে কিন্তু এটাকে সলভ করতে পারবো না প্রথমে, কারণ এখানে আননোন হচ্ছে একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? কিন্তু এটাই যদি সামেশন অফ এফ ওয়াই এর কথা চিন্তা করি, ঠিক আছে, এফ ওয়াই এর কথা চিন্তা করলে দেখা যাবে যে এদিকে হচ্ছে 10 নিউটন, এদিকে হচ্ছে আর এইচ, এই দুটো ডাউনওয়ার্ড মানে হচ্ছে মাইনাস, আর আরেকটা আছে হচ্ছে এফ ডিজি সাইন 45 ডিগ্রি, এগুলা ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে, এটা আপওয়ার্ড মানে পজিটিভ। তো এখানে আর এইচ আমি আগেই বের করে ফেলছি, 10 নিউটন এটা দিয়ে দেওয়া আছে, তাহলে এফ ডিজি কিন্তু সলভ করে সহজে বের করা যায়। তাহলে আমি কোনটা আগে অ্যাপ্লাই করবো, এটা অনেক সময় সমস্যা হয় স্টুডেন্ট অবস্থায় থাকলে, যে অ্যাপ্লাই আমি কোনটা করবো। তো সেই ক্ষেত্রে আমি দেখা যাবে যে যেখানে আমি ইজিলি সলভ করে একটা আননোন মাধ্যমে বের করতে পারতেছি, ওই ইকুয়েশনটা আমি আগে ইউজ করবো, মানে সামেশন অফ এফ ওয়াই। সামেশন অফ এফ ওয়াই আমি আগে ইউজ করলাম, পরে আমি এফ ডিজি যেটা আছে এটা বের করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এফ ডিজি আমরা কি ধরছিলাম, আমরা ধরছিলাম হচ্ছে আউটওয়ার্ড। আউটওয়ার্ড ধরছিলাম হচ্ছে তার ডিরেকশনটা মানে টেনশন। আমি ধরছিলাম টেনশন আউটওয়ার্ড এবং সেটা আসছে পজিটিভ। পজিটিভ আসা মানে হচ্ছে সে টেনশনে আছে, ঠিক আছে? কারণ আমি ধরছিলাম তাকে ওইদিকে কাজ করতেছে এবং সেটা পজিটিভ আসছে। পজিটিভ আসা মানে হচ্ছে আসলে সে ওইদিকেই কাজ করতেছে, এর মানে হচ্ছে তাতে টেনশন না। আমি আসি হচ্ছে পরবর্তী হচ্ছে এখনো যদি সামেশন অফ এফ এক্স ইউজ করি, এফ এক্স ইউজ করলেও সমস্যা। কেমন সমস্যা? কারণ এখনো কিন্তু এফ ডিজি আমি বাই করলাম, কিন্তু এখনো কিন্তু এফ ইজি, এফ ডিএফ দুইটা আননোন এফ এক্স করলে, কারণ এক্স ডিরেকশনে এটাও আছে এটাও আছে, তো দুইটা আননোন, তো দুইটা আননোন তো আমি সামেশন অফ এফ এক্স করে বের করতে পারবো। আচ্ছা, তাহলে সামেশন অফ এফ এক্স করার আগে আমাকে মোমেন্ট নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, মোমেন্ট যদি আমি নিয়ে চিন্তা করি, এমন ভাবে পয়েন্ট চুজ করতে হবে, আমি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে পারি, এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে পারি, আবার এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে পারি। এখন আমি কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেব? টাস্ক সলভের ক্ষেত্রে সমস্যাটা কি? টাস্ক খুবই ইজি, সবাই জানে, কিন্তু যখন
মানে প্রবলেম সলভ করতে যায় তখন কোন জায়গা থেকে স্টার্ট করবে, কোনটা আগে ধরবে, এইখানে গিয়ে গুলাই যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ক্লাসে আমরা আটকায় যাই। আমি এফ এর পয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট নিতে পারবো, জি পয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট নিতে পারবো, এইচ পয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট নিতে পারবো। তাহলে আমি কোনটা চুজ করবো যে কোন পয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট নিতে পারি? আমি চুজ করবো হচ্ছে জি। কেন আমি জি চুজ করব? কারণ যে পয়েন্টের সাথে অনেকগুলা মেম্বার কানেক্টেড থাকবে সেই পয়েন্টটাকে আমার চুজ করাটা ইজিয়ার। কারণ ওই পয়েন্টের সাপেক্ষে দেখা যাবে যে যে মেম্বার গুলা এই পয়েন্টে কানেক্টেড থাকবে ওই মেম্বার গুলার এই পয়েন্টের সাপেক্ষে ওই মেম্বার গুলার মুভমেন্ট হয়ে যাবে জিরো, কারণ আমরা ওই পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিতেছি। তাহলে অন্য পয়েন্টে যে ফোর্স গুলা কাজ করতেছে ওইগুলার মোমেন্ট আসবে, কিন্তু যে পয়েন্টের সাথে কাজ করতেছে, যেমন ধরে জি পয়েন্টে দেখা যাচ্ছে যে আমার 10 নিউটন কাজ করতেছে, কারণ 10 নিউটন তো ভার্টিক্যালি কাজ করতেছে, তাহলে মোমেন্ট তৈরি করতে হলে এখানে হরিজন্টাল ডিসটেন্স দরকার, তাহলে হরিজন্টাল ডিসটেন্স নাই, কারণ ওইটা ওই পয়েন্টেই কাজ করতেছে, এই কারণে জি পয়েন্টে মোমেন্ট জিরো, এই 10 নিউটন মোমেন্ট দিতে পারবে না। একইভাবে এফইজি এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে হরিজন্টালের জন্য ভার্টিক্যাল ডিসটেন্স দরকার, এখানে কোনো ভার্টিক্যাল ডিসটেন্স নাই, হরিজন্টাল আছে, তাহলে এফইজি জিরো। দেন আমি এফডিজির কথা চিন্তা করি যদি, তো এফডিজির ক্ষেত্রে সেম ঘটনা, এটা এখানে যেহেতু কানেক্টেড আছে সেহেতু এটার ক্ষেত্রেও যেহেতু এই নাম্বারটা কানেক্টেড আছে, এই হরিজন্টাল ফোর্স মানে আমি এখানে যদিও দেখাইছি এটাকে আমি ওই পয়েন্টে চিন্তা করি, সেম পয়েন্টেই এফডিজি কাজ করতেছে, এই হরিজন্টাল উপাংশ, আবার সেম পয়েন্টেই আমার ওই ভার্টিক্যাল উপাংশ কাজ করতেছে, এটা আমি চিন্তা করতে পারি। আমি যদিও একই পয়েন্টে দেখানো যায় না এই কারণে এখানে পয়েন্টে দেখাইছি, মাঝামাঝি দেখাইছি, কিন্তু অ্যাকচুয়ালি সে কোথায় কাজ করতেছে, অ্যাকচুয়ালি উপাংশ যদি করি, দেখুন আমি এই পয়েন্টের এইটার উপাংশ যদি করি, উপাংশ করলে আসলে যেখানে সেটা জয়েন্ট আছে ওইখানেই সে ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা ভাগে ভাগ হবে, ঠিক আছে? তো আমি বোঝার সুবিধার জন্য আসলে দেখা গেছে যে একই পয়েন্টে যদি এতগুলো ফোর্স দেখায় তাহলে বুঝতে অসুবিধা হবে, এই কারণে এই জায়গাটা আমরা দেখাইছি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি সে কোথায় কাজ করতেছে, অ্যাকচুয়ালি সে জি পয়েন্টেই কাজ করতেছে। তাহলে জি পয়েন্টে যদি কাজ করে তাহলে এও ভেনিশ, এফডিজি cos 45 ডিগ্রি এও ভেনিশ, এফডিজি sin 45 ডিগ্রি এও ভেনিশ, ঠিক আছে? তখন তার সাথে শুধুমাত্র এই ফোর্স গুলো আছে, এফডিএফ 20 নিউটন এবং আর এইচ, এই তিনটা মোমেন্ট তৈরি করবে, এটার সাথে এই তিনটা ফোর্সের কারণে মোমেন্ট হবে। আর এইচ আমার জানা আছে 20 কিলোমিটার গিভেন, এফডিজি ইজিলি চলে আসবে। আমি কি বুঝাইতে পারছি? তো এমন জয়েন্ট চুজ করতে হবে যে জয়েন্টে আমার ম্যাক্সিমাম ফোর্স গুলাই দেখা যায় যে আননোন ফোর্স গুলা ভ্যানিশ হয়ে যায়, তখন কিন্তু আমি সহজেই অন্য ফোর্সের সাপেক্ষে মোমেন্ট দিয়ে আমি ওই ফোর্সটাকে বের করতে পারবো। তো এখানে অনেকগুলো জয়েন্ট আছে, এফ জি এইচ, আমি জিটাকে চুজ করলাম এবং ওই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলাম। তাহলে এখানে মোমেন্ট অ্যাবাউট এম জি, আমি এখানে লিখে দিচ্ছি ম্যাক্সিমাম মেম্বার কানেক্টেড টু এট জি, মানে ম্যাক্সিমাম মেম্বার জি পয়েন্টে কানেক্টেড, দ্যাটস ওয়াই আমি ওইগুলোকে ভ্যানিশ করার জন্য জি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলাম, মোমেন্ট নিলে এফডিএফ চলে আসে। দেন এখন আমি দেখি আমার কাছে কি কি আছে, আমার কাছে দেখেন আমি এফডিএফ বের করে ফেলছি, এফ ডিজি না কোনটা বের করলাম, এফডিজি, ঠিক আছে? তাহলে আমি এফডিএফ বের করে ফেলছি, এফডিজি বের করে ফেলছি, 20 কিলোমিটার গিভেন 10 নিউটন 10 নিউটন গিভেন আর এইচ, এটা আমি আগে বের করছি। তাহলে এখানে আননোন থাকে হচ্ছে এফইজি। এখন আমরা সামেশন অফ এফএক্স করতে পারি, কারণ সামেশন অফ এফএক্স এ প্রথমে যখন করতে গেছিলাম দেখছিলাম যে অনেকগুলো আননোন, তিনটা আননোন, তো তিনটা আননোন তো আমি সামেশন অফ এফএক্স করে বের করতে পারবো না, কারণ আমি ইকুয়েশন আমার একটা আর আননোন আমার তিনটা, আমার তিনটা সলভ করার জন্য তিনটা ইকুয়েশন লাগবে, তো আমি তিনটা ইকুয়েশন করে আমি বের করতে পারবো না। তো দ্যাটস ওয়াই এখন আস্তে আস্তে সলভ করে আস্তে আস্তে আমরা দেখতেছি যে ওই আননোন গুলো আস্তে আস্তে আমরা বের করে ফেলছি। এখন আমরা সামেশন অফ এফএক্স ইউজ করি, একটাই আননোন থাকবে এফইজি, তাহলে আমি এফইজি টা বের করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? তো সামেশন অফ এফএক্স করলে আমরা এক্স এক্সিস বরাবর মেম্বার গুলো নিতে হবে, তো এক্স এক্সিস বরাবর হচ্ছে এফইজি, এটা সামেশন অফ এফএক্স আমরা ধরবো হচ্ছে রাইট ওয়ার্ড পজিটিভ,
তাহলে এটা এটা হচ্ছে নেগেটিভ হবে, এটাও লেফটওয়ার্ড, এটাও নেগেটিভ হবে, এটাও লেফটওয়ার্ড, এটাও নেগেটিভ হবে, শুধু পজিটিভ হবে হচ্ছে এটা 20 নিউটন রাইট ওয়ার্ড, তাহলে পজিটিভ। এই চারটা নেগেটিভ হবে আর 20 নিউটন জাস্ট পজিটিভ হবে। তো এখানে বসাই দিই যে 20টা জাস্ট পজিটিভ আর মাইনাস FEG মাইনাস FDF মাইনাস FDG ধরো সব নেগেটিভ। তো এগুলার মান আমি আগেই বের করে রাখছি, FDG এবং F ওটা DF এটা আগেই বের করে রাখছি। তাহলে আমার সহজে সমাধান করে FEG এর মান আমি পেয়ে গেলাম। আমি কি বুঝাইতে পারছি? স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন। আর ওইখানে যে একটা মোমেন্টের জন্য যে পয়েন্টটা চুজ করছেন, ওটা যদি আমি যে পয়েন্ট চুজ না করে অন্য একটা পয়েন্ট চুজ করি, ধরেন যে আমি এটা এইচ অথবা এফ পয়েন্ট যদি এইচ পয়েন্টে চুজ করি, তাহলে কি আমাদের যে ইনক্লাইন মেম্বারটা আছে ওইটার যে ভার্টিক্যাল ফোর্স এটা কি ক্যালকুলেশন আসবে? অবশ্যই ভার্টিক্যাল ফোর্স ক্যালকুলেশন আসবে, কারণ আমি যদি এইচ এর সাপেক্ষে হিসাব করি, তো যে দেখি আমি এইচ পয়েন্টটা সিলেক্ট করি, ঠিক আছে? আচ্ছা, এখন এটা ভার্টিক্যাল ফোর্সটা হচ্ছে FDG sin 4 ডিভাইডেড, এখানে আমি দিলাম FDG sin 4 ডিভাইডেড। অ্যাকচুয়ালি কাজ করতেছে কোথায়? এই পয়েন্টে অ্যাকচুয়ালি কাজ করতেছে, সে কিন্তু জি পয়েন্টে। তাহলে ভার্টিক্যাল ফোর্স যদি থাকে এবং তার যদি হরাইজন্টাল ডিসটেন্স থাকে ওই পয়েন্টের সাপেক্ষে, তাহলেই তো সে মোমেন্ট দিবে। এখানে ভার্টিক্যাল ফোর্স হচ্ছে FDG এবং তার হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে 10 মিটার এইচ এর সাপেক্ষে। তাহলে আমরা জানি ফোর্স ইনটু ডিসটেন্স করলে আমি মোমেন্ট পাবো, তাহলে এটা তো মোমেন্ট দিবে এবং মোমেন্টটা দিবে হচ্ছে ক্লকওয়াইজ। তার মানে স্যার যদি কোনো ইনক্লাইন্ড মেম্বার থাকে তাহলে তার একটা কম্পোনেন্ট ক্যালকুলেশন আসে। হ্যাঁ, জি স্যার। বাদ বাকি কি বুঝা গেছে? জি স্যার। কোনো কনফিউশন? কারণ আমরা ক্লাস নাম্বার কিন্তু অনেক সময় সলভ করে থাকি, আপনারা আগেও দেখে আসছেন। তো অ্যাকচুয়ালি দেখা যায় যে এখন আপনার যদি বেসিক এবং কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো টাইপের ক্লাস নাম্বার যদি আপনাকে দিই, আপনি ইজিলি সলভ করতে পারবেন, ঠিক আছে? যেমন ধরেন এই ক্লাস নাম্বার এইরকম দেখানো হয়েছে, এটা পরীক্ষা হলে এরকম চলে আসতে পারে, ঠিক আছে? কারণ দেখা তো মনে করেন ঘাবড়াই গেলেন যে এরকম কেন ক্লাস চলে আসলো, আমার তো করাইলো এটা আর আসছে উল্টা। তো ঠিক আছে, উল্টা আসলেও কোনো সমস্যা নেই, ওইভাবে ওইটাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো বেসিক যদি ক্লিয়ার থাকে তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না, যে কোনো মেম্বার এবং যে কোনো ক্লাস ইজিলি সলভ করা যাবে। যেমন ধরি আমি পরবর্তী যদি দেখি যে এটা আমার খুব সিম্পল ক্লাস ছিল, কারণ হচ্ছে এর যে বটম কোড ক্লাসের মেম্বার গুলো আমি তো বলছি যে কোনগুলাকে কি বলে, নিচের যে মেম্বারটা থাকে এটা হচ্ছে বটম কোড, উপরের যে মেম্বার থাকে এটাকে বলা হচ্ছে টপ কোড, এগুলোকে বলা হচ্ছে ডায়াগোনাল, এই মেম্বার গুলোকে বলে ডায়াগোনাল, আর এগুলোকে বলা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে? তো এখানে বটম কোড যেটা ছিল এটা একেবারে ট্রুলি হরিজন্টাল ছিল, এখন দেখা যায় যে বটম কোড যেটা আছে এটা টোটালি হরিজন্টাল না, এখানে গিয়ে কিন্তু আবার ইনক্লাইন্ড আছে বটম কোড। তাহলে এটা দেখতে অনেকটা ডিফারেন্ট, কিন্তু আমি কেন এটা দেখাচ্ছি কারণ হচ্ছে ওই কনসেপ্ট কি, যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। তো এখানেও তিনটা মেম্বার বাইর করতে বলছে এবং একই জায়গায় আমি দিছি বিডি, সিডি এবং সি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমার কি করতে হবে, আমার প্রথমে হচ্ছে সাপোর্ট সেকশন বের করতে হবে। সাপোর্ট সেকশন তো আমরা জানি হিঞ্জে হচ্ছে দুইটা, রোলারে একটা, ঠিক আছে? এখন ওইখানের ক্ষেত্রেও এই সামেশন অফ এফ এক্স, তারপর হচ্ছে সামেশন অফ এফ ওয়াই, তারপর মোমেন্ট কেমনে করছে ওইটা হচ্ছে যে আগেরটা যদি আমি দেখি, আগেরটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কোন কনসেপ্টটা আমরা করছিলাম। আগেরটাতে আমরা যে কনসেপ্টটা করছিলাম যে হরিজন্টালে তার ফোর্স নাই, তো হরিজন্টালে ফোর্স কম, এটাকে আগে বের করে দিই, কারণ সব ফোর্স গুলোই তো আসবে, এইটাকে আমরা আগে বের করে দিই আর এ এইচ ইকুয়াল টু 0। তারপরে হচ্ছে আমি সামেশন এফ ওয়াই করে দুইটা আননোন পাবো, এটা একটা আননোন আর এবি আর একটা আর এইচ। তখন এই দুইটা আননোন থেকে একটা আননোন বের করতে গেলে যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে আমার মোমেন্ট নিতে হবে, এই পয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট নিলাম, এগুলা ক্লকওয়াইজ দিবে আর এইটা দিবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ওটা করে আমরা যদি বের করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা সাপোর্ট সেকশন গুলা বের করতে পারবো। তো বের করতে পারার পরে তারপরে হচ্ছে আমার সেকশন নিতে হবে, তো আমি সেকশন নিলাম। তো যেহেতু
আমার 3টা মেম্বার এখানে কাটা পড়ছে, ঠিক আছে, এবং 3টার বেশি মেম্বার কাটা পড়তেছে না, ওরকম ভাবে আমি সেকশন নিলাম। আচ্ছা, এমন ভাবে নিতে হবে যাতে 3টা মেম্বার আমার ক্যাটাগরি 3টার বেশি যাতে কাটা না পড়ে, তো ওইভাবে করে আমি চুজ করতে হবে। তো এটা এই ক্লাসের ক্ষেত্রে প্রবলেম হয় না। এগুলো যদি এরকম 2 তলা 3 তলা ক্লাস হয় তাহলে কিন্তু এটা তখন এটা বুঝতে হবে যে কোন জায়গায় আমাকে কাটতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে কেটে ফেললাম। কেটে ফেলার পরে তারপরে এটা রাইট সাইড আছে, এটা লেফট সাইড আছে। এখন লেফট সাইডটা দেখা যায় যে ছোট আর রাইট সাইডটা বড়, তাহলে রাইট সাইড দিয়ে সমাধান করা ভেজাল, কারণ এখানে 2টা লোড আছে আর এখানে একটা লোড আছে। তাহলে আমি লেফট সাইডে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তো এখানে আমরা লেফট সাইডে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম। তো আগের মতো এখানে কি কি ঘটনা ঘটতেছে, এখানে একটা ফোর্স পাইলাম আর এই সি পয়েন্টে আরেকটা ফোর্স পাইলাম, কাটা পড়ছে, আর আরেকটা ইনক্লাইন। ইনক্লাইন থাকলেই এটাকে 2টা উপাংশ ভাগ করে দিতে হবে, যদিও দেখাচ্ছে এখানে কিন্তু আসলে কাজ করতেছে এই জায়গায়, ঠিক আছে। তো 2টা উপাংশ এফসিডি, ভূমির সাথে কস থিটা আর ভার্টিক্যালের সাথে সাইন থিটা। এখন আমাকে বাইর করতে হবে, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। এখন থিটা যেহেতু কাজে লাগবে, যেহেতু থিটা আমাকে বের করতে হবে। তো থিটা বের করতে হলে আমার প্রশ্নে যেতে হবে, তাহলে কোন থিটা বের করতে হবে আমাকে? এই থিটা, সি পয়েন্টের সাপেক্ষে এই যে সিডি মেম্বারটা কানেক্টেড আছে ওটা থিটা কত, তাহলে ওই ভার্টিক্যাল লাগবে আর এই হরিজন্টাল লাগবে, ঠিক আছে। তাহলে এই ভার্টিক্যাল হচ্ছে 2 মিটার আর এই হরিজন্টালটা হচ্ছে 4 মিটার, তাহলে 2/4। তো থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2/4 করলেই আমি এই সি পয়েন্টের থিটাটা কত সেটা পেয়ে যাব। তো ওইভাবে আমি সি পয়েন্টের থিটাটা বের করে ফেলছি। সি পয়েন্টের থিটাটা হচ্ছে tan ইনভার্স 2/4 26.565 ডিগ্রি। তাহলে থিটা যদি পাওয়া যায় তাহলে এখানে থিটার মান বসাই দিব, জাস্ট এখানে থিটার মান বসাই দিব। এখন আমি যদি সামেশন অফ এফএক্স করি, অনেকগুলো আননোন, এইটা আননোন, এইটা আননোন, এইটা আননোন, আর এইটা খালি নোন। আবার যদি সামেশন অফ এফওয়াই করি তাহলে দেখা যায় যে শুধুমাত্র এটা আমি জানি, আর ভার্টিক্যাল কোনটা এটা গিভেন, আর ভার্টিক্যাল কোনটা এফসিডি sin 65 sin 26। তাহলে এখানে আননোন একটা মানে এটা সলভেবল ইকুয়েশন, যেহেতু আমার একটা, তো ওইটা করে আমি এফসিডিটা বাই করব। দেন আমি ক্রিটিক্যাল পয়েন্টে মোমেন্ট নিব। ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে সি মেম্বার, কারণ আমি বি পয়েন্টও নিতে পারতাম, এ পয়েন্টও নিতে পারতাম, এখানে না নিয়ে আমি সি পয়েন্টটা নিব, যেহেতু এখানে ম্যাক্সিমাম মেম্বার গুলো কানেক্টেড আছে। তাহলে সি পয়েন্টের সাপেক্ষে আমি যখন মোমেন্ট নিব, এটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে, এটাও বাদ চলে যাবে, ঠিক আছে। তাহলে কি কে কে আসবে? তাহলে এই 3টা ফোর্স বাদ চলে গেল, তাহলে আসলো কে? এফবিডি আসলো, আর হচ্ছে এই যে এখানে সি পয়েন্টে এই ফোর্সটাও বাদ চলে যাবে, আসবে কে? আর এইচ, কারণ হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টের একটা দূরত্ব আছে, দূরত্বটা হচ্ছে 2 মিটার দিয়ে দেওয়া আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব। তো হরিজন্টাল হইলে ভার্টিক্যাল ডিসটেন্স দরকার, তো হরিজন্টাল আমি পাইলাম, ওইদিকে আমি ভার্টিক্যাল ডিসটেন্স পাইলাম, তো ভার্টিক্যাল ডিসটেন্স হচ্ছে 2 মিটার, তাহলে ওইটা পাইলাম, তাহলে ওইটাকে পরে বের করে দেবো। আমি কি বুঝতে পারছি? যখন হরিজন্টাল ফোর্স কাউন্ট করব তখন ভার্টিক্যাল ডিসটেন্সটা নিতে হবে। তো সি পয়েন্টের সাপেক্ষে কিন্তু আর এইচ এর ভার্টিক্যাল ডিসটেন্স আছে, তো ভার্টিক্যাল ডিসটেন্স আছে মানে হচ্ছে আর এইচ কাউন্ট হবে। একইভাবে আর এবি হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, সি পয়েন্টের সাপেক্ষে তার কিন্তু একটা হরিজন্টাল ডিসটেন্স আছে, তাহলে ভার্টিক্যাল ফোর্স যখন হবে তখন তার হরিজন্টাল ডিসটেন্সটা কাউন্ট করতে হবে। কাউন্ট করে আমি সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়েও কিন্তু আমি আরেকটা আননোন বের করতে পারি। একইভাবে সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়ে আমি এফবিডি একটা আননোন ছিল এটা বের করতে পারি। এখন আমি আসি সামেশন অফ এফএক্স এর ক্ষেত্রে। সামেশন অফ এফএক্স এর ক্ষেত্রে আসি। এখন দেখা যাচ্ছে যে এফবিডি, এফসিডি, cos 45 ডিগ্রি, এফসিই আর আরএইচ, এই 4টা ফোর্সের সাম হবে এবং 4টাই হচ্ছে রাইট ওয়ার্ড পজিটিভ, মানে রাইট দিকে, তাহলে 4টাই হচ্ছে রাইট দিকে পজিটিভ। ওইটা ধরে আমরা যদি করি এফবিডি, এটার মান আমরা অলরেডি বের করে ফেলছি, দিস ইজ নোন। এফসিই, এটার মান আমরা বের করে ফেলছি, দিস ইজ নোন। আর এইচ, ইট ইজ গিভেন। তাহলে আমাকে আননোন কোনটা? না সরি, এফবিডি আমরা বের করে ফেলছি, এফসিডি cos 26 এটা বের করে ফেলছি, আর এইচ বের করে ফেলছি, তাহলে আননোন হচ্ছে এফসিই। তাহলে সামেশন অফ এফএক্স করলে এফসিই টা আমার আননোন, এফসিই টা আমি বের করতে পারবো।
আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ট্রাস্ট নিয়ে আর কোনো সমস্যা? স্যার এই নিয়ে তো স্যার আমাদের মেইনলি বের করতে হবে কি? মেইনলি বের করতে হচ্ছে মেম্বার ফোর্স। ট্রাস্টটা কি অ্যাকচুয়ালি? ট্রাস্টটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বুঝাই যে ট্রাস্ট ঘটনাটা কিভাবে কাজ করে। আমরা ট্রাস্ট দেখি, কিন্তু অ্যাকচুয়ালি ট্রাস্ট কিভাবে কাজ করে এটা জানি না। ট্রাস্ট হচ্ছে যে মনে করতেছি যে আমি ব্রিজের কথা চিন্তা করি, ঠিক আছে? আচ্ছা, এরকম এরকম দুইটা ট্রাস্ট মেম্বার আছে দুই পাশে, ঠিক আছে? তো এই ট্রাস্টের ক্ষেত্রে দেখা যায় যে এর কাজটা কি? এর কাজ হচ্ছে যে গাড়ির লোডটা অ্যাকচুয়ালি স্ল্যাবে অ্যাপ্লাই করে, ঠিক আছে? মেইনলি স্ল্যাবে। স্ল্যাবের নিচে এরকম বিম থাকে। স্ল্যাবের নিচে কি থাকে? বিম থাকে। এই বিমটা কানেক্টেড থাকে হচ্ছে ট্রাসের সাথে, ওই দুই পাশে, ঠিক আছে? তো প্রথমে লোডটা অ্যাপ্লাই হচ্ছে স্ল্যাবে, গাড়িটা ওই স্ল্যাবের উপর দিয়ে যায়, ডেক স্ল্যাব আমরা যেটা বলি। এটার নিচে থাকে হচ্ছে বিম, ওই স্ল্যাব থেকে লোডটা যায় হচ্ছে বিমে। তাহলে বিম চায় সাপোর্ট, সাপোর্ট চাইতে গেলে এখানে আমার পিলার দিতে হবে, বিমের সাপোর্ট পিলার। কিন্তু এটা পিলার না দিয়ে ট্রাস মেম্বারের কাজ হচ্ছে যখন এইটাতে চলে আসলো, তখন এই মেম্বার গুলো হচ্ছে ভার্টিক্যালি কি করে, এই মেম্বারটাতে চলে যায় ফোর্স, এই মেম্বারটাতে উপাংশে ভাগ হয়ে যায়। তো একটা যখন এইখানে ফোর্স আসলো, আসার পরে দুইটা উপাংশ ভাগ হয়ে গেল, তাহলে ফোর্সটা কমে গেল না? তো কমে গেল, এখানে আসলো, এখানে আসার পরে সে আরো অনেকগুলো উপাংশে ভাগ হয়ে গেল, ঠিক আছে? এভাবে ভাগ হয়ে হয়ে এটার ফোর্সটাকে কমাইতে কমাইতে একটা সময় সাপোর্ট এসে নিয়ে আসে, বুঝা গেছে? একটা সময় সাপোর্টে নিয়ে আসে, এইভাবে উপাংশে ভাগ করে 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 লোডটাকে ডিস্ট্রিবিউট করে সে সাপোর্টে নিয়ে আসে। তো এই যে লোড ট্রান্সফারের মেকানিজম অবস্থায় কোনো মেম্বারে দেখা যায় যে টেনশন আসতে পারে, আবার কোনো মেম্বারে দেখা যায় যে কম্প্রেশন আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে একটা ট্রাসে কিন্তু মোমেন্ট আসে না, শুধুমাত্র টেনশন এবং কম্প্রেশন, অ্যাক্সিয়াল ফোর্স আসে। তখন এই মেম্বারে যদি টেনশন ফোর্স আসে, মনে করেন আমরা পাইলাম 20 কি, তাহলে ওই টেনশন ফোর্স নেওয়ার জন্য এখানে স্টিল স্ট্রাকচার আপনারা যদি করেন একটা কোর্স, ওইখানে যদি টেনশন ফোর্স আসে 20 কি, তাহলে এই টেনশন ফোর্স নিতে পারে এরকম একটা মেম্বার চুজ করতে হবে। এমন যে আমি যদি আই সেকশন চুজ করি, তাহলে আই সেকশনের যে মেম্বারটা, এটার সাইজ কত এবং থিকনেস কত হইলে সে 20 কুব নিতে পারবে। অথবা আমি যদি এল সেকশন চুজ করি, তাহলে সাইজ এবং থিকনেস কত হলে সে 20 কিউব নিতে রেজিস্ট করতে পারবে। আমি যদি সি সেকশন চুজ করি, তো সেই ক্ষেত্রে আমার 20 কিউব টেনশন নিতে পারবে ওরকম মেম্বার, ওইটা সাইজ এবং করে বের করতে হবে এটা সাইজ আর ওইভাবে মেম্বারটা আমরা সিলেক্ট করি। একইভাবে কম্প্রেশন যখন আসে, তখন এটা টেনশনের জায়গায় হয়ে যায় কম্প্রেশন। এখন এটা কম্প্রেশন ক্যাপাসিটি চেক দিতে হবে। এখন কিন্তু সেম মেম্বার গুলাই আই, এল এবং সি, সেম মেম্বার গুলাই আমি এখন টেনশন ক্যাপাসিটি চেক দিব, কম্প্রেশন ক্যাপাসিটি চেক দিব। কারণ ওই মেম্বারটা ডিজাইন করার জন্য আমি চিন্তা করবো যে ওই মেম্বারে যদি শুধু কম্প্রেশন আসে, তাহলে ওই মেম্বারের সেকশন কিরকম হইতে হবে, ওইভাবে করে আমি সেকশন গুলোকে চুজ করব। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো? Recording stopped. তাহলে ওই যে আমাদের ক্লাসে যেটা বের করতে হবে, এটা হচ্ছে মেম্বার ফোর্স। এই যে লোড গুলো অ্যাপ্লাই হচ্ছে, এই লোড গুলো অ্যাপ্লাই হওয়ার কারণে কোন মেম্বারে কত ফোর্স আসতেছে, ওই মেম্বার ফোর্স গুলা আমি বলবো যে বের করা। মানে কোনটাতে টেনশন আসবে, কোনটাতে কম্প্রেশন আসবে, টেনশন আসতে তার মান কত, কম্প্রেশন আসতে তার মান কত, এটা বের করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, কোন ফোর্স আছে জিরো ফোর্স মেম্বার। জিরো ফোর্স মেম্বার হচ্ছে যে কোনো মেম্বারে দেখা গেল যে কোনো কারণে ফোর্সই আসলো না, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে জিরো ফোর্স মেম্বার, ঠিক আছে? তো জিরো ফোর্স মেম্বারে কোনো কারণে দেখা গেল যে এখানে কোনো ধরনের ফোর্সই কাজ করলো না, তখন সেই ক্ষেত্রে এই মেম্বার গুলোকে বলা হচ্ছে জিরো ফোর্স মেম্বার। এরকম হইতে পারে, এরকম মেম্বার আসতে পারে, ঠিক আছে? হ্যালো? স্যার এই কথাগুলো বোঝা যায় না স্যার। আমি বললাম যে অনেক ট্রাস্ট মেম্বার আছে, এগুলো বলা হচ্ছে জিরো ফোর্স মেম্বার। এগুলা শুধুমাত্র স্টেবিলিটির জন্য দেওয়া হয়।
মানে সহজ কথা, মনে করলাম আমার এইটা মেম্বার আর এটা মেম্বার, ঠিক আছে? এখানে এটাও মেম্বার, এটাও মেম্বার। তো এই মেম্বার গুলো আমার লোডটাকে নিচ্ছে। আমি স্টেবিলিটির জন্য এখানে আরেকটা মেম্বার কানেক্টেড করব, ঠিক আছে? এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে এইটাকে সেগিং এবং এইটাকে সেগিং হওয়ার হাত থেকে রক্ষা করবে। তাহলে যখন এই মেম্বারটা এক্সট্রা দিয়ে দিব, তখন এইটাকে সেগিংটাকে সে আটকাই দিবে। কিন্তু এই মেম্বারটা কিন্তু অ্যাক্টিভ মেম্বার হিসেবে কাজ করতেছে। মেইনলি লোড গুলা বা ফোর্স গুলা ট্রান্সফার হচ্ছে এই মেম্বার গুলো, বুঝা গেছে? তো এই তখন এই সাপোর্টিভ মেম্বারটাকে বলা হচ্ছে জিরো ফোর্স মেম্বার। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তাহলে ধন্যবাদ, আজকে এতটুকু পর্যন্ত। আমাদের ট্রাস্ট শেষ। নেক্সট দিন থেকে আমরা ইনফ্লুয়েন্স লাইন স্টার্ট করবো। ট্রাস্টের মধ্যে আমার যখন গাড়ি মুভ করবে, গাড়ির চাকা মুভ করে, তো আমরা সাধারণত যে কোনো একটা বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম করবো। মনে করেন একটা সিম্পলি সাপোর্টেড বিম। তো এইটাতে আমার লোডটা ছিল কনস্ট্যান্ট, কখনো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অথবা কখনো পয়েন্ট লোড, এবং সেটা মানে এবং লোকেশনে কনস্ট্যান্ট। কিন্তু দেখা গেল যে এই যে ব্রিজের ক্ষেত্রে যদি আসি, তাহলে ঘটনাটা কি হয়? ঘটনাটা মনে করেন যে এখানে একটা গাড়ি আছে, এই গাড়ির চাকা আছে দুইটা, তাহলে টোটাল গাড়ির ওয়েটটা এই চাকার মধ্য দিয়ে ট্রান্সফার হয়। এগুলো পয়েন্ট লোড হিসেবে কাজ করে, কারণ যখন অল্প জায়গার মধ্যে বেশি লোড কনসেন্ট্রেটেড থাকে, তখন এটাকে বলা হচ্ছে পয়েন্ট লোড। আচ্ছা, এখন গাড়িটা মনে করেন এখানে আছে, এখানে থাকার কারণে এখানে আমি দুটো পয়েন্ট লোড বসাইলাম, তার ওয়েট ভাগ করে এখানে দুটো পয়েন্ট লোড বসাইলাম। ওকে, গুড। বসাই আমি কি করলাম? এটা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আঁকলাম। পয়েন্ট লোডের জন্য শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম আমি আঁকলাম। কিন্তু এটা মোমেন্টের মান বের করলাম, ওইটা অনুযায়ী আমি এখন এই যে স্ল্যাবটা অথবা বিমটা ডিজাইন করতে চাই, মোমেন্ট ইউজ করে আমি ওখানে স্ল্যাব বা বিম ডিজাইন করতে চাই, ওই মোমেন্টটাকে কাজে লাগাই। তো এখন ঘটনা হলো গাড়িতে এখানে না থাইকা এখন কিন্তু মুভ করে এখানে চলে আসছে। তাহলে পয়েন্ট লোড কিন্তু এখন এখানে না, এখন পয়েন্ট লোড হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? তারপরে আবার কি করতে হবে? আবার এই জায়গায় লোড বসে আবার স্ট্রাকচার সলভ করতে হবে, আবার বের করতে হবে। তারপর পয়েন্ট গাড়ি দেখা গেল যে এখানে একটা গাড়ি আছে, পরবর্তীতে পিছনে আরেকটা গাড়ি উঠে গেছে। তাহলে কিন্তু এখন এখানেও পয়েন্ট লোড দুইটা থাকলো, এখানেও আবার পয়েন্ট লোড থাকলো, ঠিক আছে? চারটা পয়েন্ট লোড, দুইটা গাড়ি উঠে গেছে। তো এখন সমস্যাটা সমাধান করবো কিভাবে? যে এখন তো এইভাবে প্রত্যেকটা ডিফারেন্ট সিচুয়েশনে আমি লোড গুলাকে বসায় আবার এসএফডি আবার বিএম ডিভাইড করা, এটা তো ডিফিকাল্ট আমার। তখন তারা বলছে যে আমরা একটা কাজ করতে পারি। আমরা কাজ করতে পারি কিভাবে? একটা বিম আছে, এই বিমে আমরা ইউনিট একটা লোড, অ্যাক্টিভ একটা লোড মনে করতেছি, এই বিমে মুভ করতেছে, বিভিন্ন পজিশনে মুভ করতেছে, বিভিন্ন পজিশনে মুভ করতেছে। তাহলে এই বিভিন্ন পজিশনে অবস্থানকালে অ্যাক্টিভ লোডের জন্য তার শেয়ার এবং বেন্ডিং মোমেন্ট কিভাবে হচ্ছে? এটা যদি এইখানে থাকে তাহলে একরকম, এটা যদি এইখানে থাকে তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা দেখা গেল এরকম হলো, ঠিক আছে? আবার এটা যদি এখানে থাকে তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা এরকম হবে, এই পয়েন্টটা আইসা পয়েন্ট লোড যেহেতু বাইকটা উঠবে। এভাবে করে আমার সিচুয়েশন ক্রিটিক্যাল পজিশনে আমি কি করব? এইভাবে অ্যাক্টিভ লোড বসাবো, বসায় আমি তার মোমেন্ট এবং শেয়ার ডায়াগ্রাম বাই করবো। বাই করে যে ডায়াগ্রামটা আমার ম্যাক্সিমাম পাবো, সেটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল পজিশনিং এর জন্য শেয়ার এবং মোমেন্টের মান অ্যাক্টিভের জন্য। এখন গাড়ির লোডটা হয় যদি 20 টন, মানে 20 টন মনে করেন যে 2.2 দিয়ে গুণ করলে ধরেন 40 টি, তাহলে 40 এক ট্রিপের জন্য যদি শেয়ারের মান হয় এত, তাহলে উইকিট নিয়ম 40 ট্রিপের জন্য শেয়ারের মান হবে কত? ওইটা বসায় দিলে আমরা এইভাবে আঁকতে পারি। এটাকেই বলা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম কার জন্য? এটা স্ট্যাটিক এর জন্য না, কিন্তু স্ট্যাটিক লোড মানে একই জায়গায় একটা লোড বসে আছে এটার জন্য না, এটা সেই লোডগুলোর জন্য যে লোডগুলো মুভিং। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, ধন্যবাদ। স্যার স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ, বলেন।
স্যার আমাদের তো স্যার পরীক্ষা তো স্যার 13 তারিখে স্যার, আমাদের তো সিলেবাসের অনেক অংশই বাকি আছে স্যার। এখন স্যার আপনি যা আমাদের ক্লাস করলেন স্যার, এই অংশ থেকে পরীক্ষা নিলেন, আর স্যার আমাদের মানে পরীক্ষার পরে স্যার আপনি ক্লাস নিতে পারবেন কিনা স্যার? কারণ স্যার আমরা এই আমি পরীক্ষা 13 তারিখ তো আপনাদের পরীক্ষা, ফাইনাল জি স্যার। পরীক্ষা। আর আপনাদের স্টার্ট হবে কবে? স্যার স্টার্ট হবে স্যার 26 তারিখ থেকে স্যার, 27 তারিখ থেকে স্যার, সরি স্যার 27 তারিখ। 27 তারিখ থেকে। আমার চেষ্টা থাকবে 22 তারিখের ভিতরে আমি ক্লাসগুলো শেষ করে দেবো, ও, ঠিক আছে? জি স্যার। এবং মানে আগামীকালকে স্যার আমাদের পরীক্ষা কিন্তু অনলাইনে হবে স্যার। হ্যাঁ, অনলাইনে হোক, সমস্যা নাই। আমার তো সিলেবাস শেষ করতে হবে। স্যার আমার এতটুকু কনফিডেন্ট আছে যে আমি সিলেবাস শেষ করে দিতে পারবো। হ্যাঁ, স্যার কি আমাদের বলবেন? ভাইবা 30 মার্ক থেকে 48 হচ্ছে ভাইবা। হ্যাঁ হ্যাঁ। তো আমার তো ট্রান্স করাইলাম। আমাদের সিলেবাসে কি কি আছে আমি একটু বলি। আমি যদি একটু আমাদের ইয়ে করি, হ্যাঁ, আমি ট্রান্স করাইলাম। তারপর হচ্ছে আমরা ইনফ্লুয়েন্স টাইম পড়াবো। ইনফ্লুয়েন্স টাইম খুবই ইজি, মানে বেসিক গুলো ইনফ্লুয়েন্স টাইম খুবই ইজি, বাস ইম্পর্টেন্ট এবং কঠিনও। তো এটা বেসিক গুলো বুঝতে পারলে ইজি। ইনফ্লুয়েন্স টাইম পড়াবো। তারপর হচ্ছে আমাদের একটা পোর্টাল ফ্রেম মেথড আছে। পোর্টাল ফ্রেম, ওই যে যেগুলো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট না, এগুলাকে সলভ করার জন্য একটা মেথড আছে, হচ্ছে পোর্টাল ফ্রেম মেথড। এটা দেখবো। তারপর হচ্ছে আমাদের বিম ডিফ্লেকশন মেথড আছে। এরপর আমরা স্ট্রাকচারের কঠিন পার্ট, আমি ইজি পার্ট গুলোতে আগে আসি। ক্লাসটা শেষ করে দিলাম, ইনফ্লুয়েন্স টাইমটা শেষ হয়ে গেলে আমার পোর্টাল ফ্রেম থাকবে, আর হচ্ছে আমার বিম ডিফ্লেকশন থাকবে। তো এইগুলোই হচ্ছে মেইন পার্ট আর কি আপনাদের সিলেবাস। তো এগুলো হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচারের ক্ষেত্রে এই পোর্টাল ফ্রেম এবং বিম ডিফ্লেকশনে ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করা, এটা মুভিং লোকের জন্য। আর ট্রাস তো নরমালি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ট্রাস। আমি বুঝতে পারছি? স্যার উইন্ড লোড আর স্যার আর্টওয়ার্ক লোড এগুলো কি স্যার লাগবে না? ওটা উইন্ড লোড আর আর্টওয়ার্ক লোড, উইন্ড লোড আর কুয়েক লোডের কি উপর সিলেবাসে দেওয়া আছে? স্যার আমাদের সিলেবাসে আছে স্যার। আপনাদের সিলেবাসে আছে। উইন্ড আর কুয়েকের জন্য একদিন লাগবে, একদিনই উইন্ড আর কুয়েক দুইটাই শেষ করার জন্য খুব ইজি। স্যার আপনি কি আমাদের ভাইবা নেবেন? হ্যাঁ, আমি যদি নেই তাহলে তো ভাইবা আমি নিব। স্যার আমাদের ক্লাসগুলো শেষ হতে ঠিক মানে কতদিন লাগবে? 22 তারিখ ধরেন, ঠিক আছে? 22 তারিখের ভিতরে আমি শেষ করে দেব। ওকে, মানে সেই ক্ষেত্রে আমার একটু পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু আমি শেষ করে দিতে হবে। আমাদের সমস্যা হয়ে গেছে যে আমাদের ইউনিভার্সিটি পরীক্ষা স্টার্ট হয়েছে এখন, আমাদের লিডিং ইউনিভার্সিটিতে সেমিস্টার ফাইনাল। তো এটারও প্রেশারটা ছিল। তো সেমিস্টার ফাইনাল 17 তারিখ থেকে স্টার্ট, মানে পরশুদিন থেকে। তাহলে পরশুদিন থেকে আমার আসলে পরীক্ষা ডিউটি ছাড়া ইউনিভার্সিটির ক্লাস নেওয়ার কোনো প্যারা নেই। তো এক্সাম ডিউটি খালি দিতে হয়, আর ক্লাস নেওয়ার কোনো যেহেতু প্যারা নেই, আমি ফ্রি থাকবো তখন এটা ইয়ে করতে হবে। আর স্ট্রাকচার কোর্স গুলো আসলে আমি কম নেওয়ার কারণে দেখা যায় যে মেটেরিয়াল গুলা আমার কাছে এত গুছানো নাই, যার কারণে মেটেরিয়ালটাও ডেভেলপ করতে হচ্ছে। আপনাদের যেহেতু স্ট্রাকচার কোর্সটা নিচ্ছি, আমি হচ্ছে ডিজাইন কোর্স গুলা মেনলি স্যার মানে আমার হচ্ছে আমাদের সিলেবাসটা দিছি স্যার, আমাদের মধ্যে আছে। বুঝলাম না চ্যাটের মধ্যে স্যার আগে আমাদের যে সিলেবাসটা আছে আমাদের অংশটুকু দিছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সিলেবাস দেখেই কিন্তু আমি ক্লাস নিচ্ছি, যেটা আমার কাছে ইজি মনে হয়েছে আমি ওইটাই লিখছি। সিলেবাসটা আপনাদের কভার হবে, এটা নিয়ে টেনশন করতে হবে না। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এবং আমাদের আমরা তো আরসিসি সেশনাল নিচ্ছি। আপনাদের আরসিসি সেশনালে কিন্তু সিলেবাস পুরো 20-30 ধরে আমি কিন্তু সবগুলোই দেখাইছি, কোনো জিনিস বাদ দেইনি। ঠিক আছে, তো এটা তো আশা করি সেম হবে, সমস্যা হবে। তো এটা হচ্ছে স্ট্রাকচার, হচ্ছে যে স্ট্রাকচার আমি আসলে অনেক আগে আপনাদের করছি আমি স্টুডেন্ট অবস্থায়। এরপরে স্ট্রাকচারের কোর্স আসলে দেখা যায় যে ফাইনালের দিকে বেশি নিচ্ছি, দিকে না। স্ট্রাকচারে মেইনলি আমার স্পেশালাইজেশন হচ্ছে ডিজাইনে। তো ডিজাইন এবং স্ট্রাকচার ডিফারেন্ট জিনিস। এই যে আমরা স্ট্রাকচার সলভ করতেছি, মনে করেন যে আমরা কি করলাম, একটা টাস্ক সলভ করলাম। তো এই টাস্কটা আসলে এখন সফটওয়্যারই করা যায়। এই যে আপনি মেম্বার ফোর্স বাইর করছেন,
মেম্বার ফোর্সটা খুব ইজিলি সফটওয়্যার পাওয়া যায়। তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা সফটওয়্যার তো ইজিলি পারা যায়, এই এই কোর্স গুলা থেকে একটু দূরে থাকি। তো আমার আবার সফটওয়্যারের প্রতি একটু দখল আছে। তো আমি আসলে দেখা যায় যে ট্রাস্টটা সলভ করতে গেলে আমি সফটওয়্যার ইউজ করব। তারপর হচ্ছে আপনি এই যে এত কাহিনী টাহিনী করে আপনি কি দেখবেন যে ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করতে, ইনডিটারমিনেট স্ট্রাকচারটা খুব সহজেই কিন্তু আপনি সফটওয়্যার ইউজ করে করতে পারেন। তো এরপর থেকে যে স্ট্রাকচারের কোর্স গুলো আমি মানে নেই না, যেহেতু এটা সফটওয়্যার আমাকে সলভ করে দিচ্ছে। কিন্তু আরসিসি ডিজাইন সেটাও আপনাকে সফটওয়্যার সলভ করে দিবে, কিন্তু এখানে ডিটেইলিং এর ব্যাপার আছে, এখানে বোঝার ব্যাপার আছে। সফটওয়্যার আপনাকে ডিটেইলিং দিবে না, আপনাকে অনেক জিনিস আছে নিজে ক্যালকুলেশন করতে হবে। তো এই কারণে আরসিসির বেসিক খুবই ইম্পর্টেন্ট। তো এই কারণে আমি আসলে আরসিসির দিকে একটু বেশি ঝোঁকার, যে আরসিসি কোর্স গুলো আমি নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। স্ট্রাকচার ডিফারেন্ট জিনিস আর ডিজাইন ডিফারেন্ট জিনিস। স্ট্রাকচার খুব ইজিলি সলভ করা যায় সফটওয়্যার ইউজ করে, আরসিসি কিন্তু সফটওয়্যার উপরে পুরা নির্ভরশীল হলে আরসিসি ডিজাইন করা যায় না। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।